কোনো একজন মুক্তিযুদ্ধের যারা নেতৃত্ব দিয়েছেন, যে সরকার, মুজিবনগর সরকার, যারা অনেক কিছু সংবিধানে ঢুকিয়েছে, একটা বারও তো তারা এই চিন্তা বলেনি যে মুক্তিযোদ্ধার সন্তানদের কোটা দাও বা মুক্তিযোদ্ধাদের কোটা দাও। মায়ের চেয়ে কি মাসিক দরদ বেশি হয়ে গেল? 1967 সালের ইস্ট পাকিস্তান সিভিল সার্ভিস ব্যাচ আমার বাবারা যখন পরীক্ষা দেয়, মাত্র 22 জন পরীক্ষা দিয়েছিল। তো আমার বাবাকে আমি জিজ্ঞেস করেছিলাম আজকে একটু আগে বাসায়, তা আব্বা বললো আমরা কেউ কখনো এটা ভাবিনি যে দেশ স্বাধীন হলে আমরা এইগুলো করব। এবং আমার আব্বা সরকারি চাকরি ছুঁড়ে ফেলে দিয়ে মুক্তিযুদ্ধে গিয়েছিলেন, এবং আব্বার অনুপস্থিতিতে বিচার হয়েছিল, ঠিক যেরকম বিচার হয়েছিল এই যে আকবর আলী খান পুরানো সেই দিনের কথা লিখেছেন। আওয়ামী লীগ 2006 কেয়ারটেকারের অ্যাডভাইজারদের জন্য যে নাম প্রস্তাব করেছিল, আকবর আলী খান ছিল আওয়ামী লীগের দেওয়ার নামের মধ্যে টপে। আপনি আপনি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আপনার কাছে যদি আমি সরাসরি এই প্রশ্নটা করি যে এই সুবিধাটা কি আপনি চান কিনা, একজন একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আপনি সবসময়? না, আমরা তো নেইনি, এবং আমরা মনে করি মুক্তিযোদ্ধাদের প্রতি এর চাইতে বড় অসম্মান আর কিছু নাই। এখন আসেন মুক্তিযুদ্ধের, আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল কেন, এই কথা বলা আমার জন্য মানে আমরা বলবে যে বোধহয় আমরা জ্ঞান দিচ্ছি, সবাই জানে এটা, তবু বলি। আমাদের 10 এপ্রিল যে মুক্তিযুদ্ধের ডিক্লারেশন, সেইটা হুম। ছিল in order to ensure for the people of Bangladesh equality, human right, dignity and social justice, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার। আমাদের মহান মুক্তিযুদ্ধে যারা সশস্ত্র মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, এবং মুজিবনগর সরকারের বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে তার নেতৃত্বে, প্রয়াত তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে যে মুজিবনগর সরকার গঠিত হয়েছিল, যারা ওই সময় স্বাস্থ্য অধিদপ্তর বানিয়েছিল, পোস্টমাস্টার জেনারেল বানিয়েছিল, মওদুদ আহমেদ ছিল বাংলাদেশের প্রথম পোস্টমাস্টার জেনারেল, এই যে সাবেক মন্ত্রী বিভিন্ন সরকারে, সমস্ত বিষয় তাজউদ্দিন সাহেব ওই সময় প্ল্যান করেছিল। এখন বঙ্গবন্ধুর মাথায়ও আসলো না, মুজিবনগর সরকারেরও কারো আসলো না। 1 বছর ধরে গণপরিষদে বিতর্ক হলো সংবিধান গ্রহণ করার আগে। এমন না যে 16 ডিসেম্বর 71 স্বাধীন হয়েছে আর 10ই জানুয়ারি বঙ্গবন্ধু আসার পরের দিনই সংবিধান গৃহীত হয়েছে। সংবিধান গৃহীত হয়েছে আমাদের 72-এর 4 নভেম্বর, এবং প্রায় 11 মাস ধরে সাংবিধানিক বিতর্ক হয়েছে। মোটা এরকম বই আছে সরকার প্রকাশিত। কোথাও তো কোনো এমপি, আজকে আপনি দুপুরে আমাকে অনুষ্ঠান বলার পর আমি আমার পল্টন চেম্বারে গিয়ে বই আবারও পড়ার চেষ্টা করলাম, কোনো একজন মুক্তিযুদ্ধের যারা নেতৃত্ব দিয়েছেন, যে সরকার, মুজিবনগর সরকার, যারা অনেক কিছু সংবিধানে ঢুকিয়েছে, একটা বারও তো তারা এই চিন্তা বলেনি যে মুক্তিযোদ্ধার সন্তানদের কোটা দাও বা মুক্তিযোদ্ধাদের কোটা দাও। মায়ের চেয়ে কি মাসিক দরদ বেশি হয়ে গেল নাকি? আমাদের মুক্তিযুদ্ধ, আমি আমার বাসায় সৌভাগ্য, আমার এখন আমার মা মারা গেছেন, আপনারা সহমর্মিতা জানিয়েছেন, আমি গভীর কৃতজ্ঞ। আমার মুক্তিযোদ্ধা পিতা এখনো বেঁচে আছেন। আমি জাস্ট 10 সেকেন্ডে বলি, না হলে ব্যক্তিগত বিষয় বলা উচিত না। আমার বাবা 1967 সালের ইস্ট পাকিস্তান সিভিল সার্ভিস ব্যাচ আমার বাবারা যখন পরীক্ষা দেয়, মাত্র 22 জন পরীক্ষা দিয়েছিল। আমার বাবার সঙ্গে যারা পরীক্ষা দিয়েছিল অনেকে ফেল করে পরে ভবিষ্যৎ বিভিন্ন পেশায় গেছে। তো আমার বাবাকে আমি জিজ্ঞেস করেছিলাম আজকে একটু আগে বাসায়, তা আব্বা বললো আমরা কেউ কখনো এটা ভাবিনি যে দেশ স্বাধীন হলে আমরা এইগুলো করব। এবং আমার আব্বা সরকারি চাকরি ছুঁড়ে ফেলে দিয়ে মুক্তিযুদ্ধে গিয়েছিলেন, এবং আব্বার অনুপস্থিতিতে বিচার হয়েছিল, ঠিক যেরকম বিচার হয়েছিল এই যে আকবর আলী খান পুরানো সেই দিনের কথা লিখেছেন। আওয়ামী লীগ 2006 কেয়ারটেকারের অ্যাডভাইজারদের জন্য যে নাম প্রস্তাব করেছিল, আকবর আলী খান ছিল আওয়ামী লীগের দেওয়ার নামের মধ্যে টপে। এবং আওয়ামী লীগের সুবিধার জন্য প্রয়াত আকবর আলী খান, আপনার মনে আছে, ইয়াজউদ্দিনের সময় পদত্যাগ করেছিল, আরো 3 জন আপনার ওই তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা শফি সামি, সুলতানা কামাল এবং হাসান মসুদ চৌধুরী। আমি কেন এত কথা বলছি? উনি লিখছেন তার পুরানো দিনের কথায় যে বঙ্গবন্ধুর সময় 73-এ বিসিএস পরীক্ষার আগে মুজিব বাহিনীর কর্মীদেরকে বেসামরিক পদে নিয়োগ করার জন্য তোফায়েল আহমেদ একটি তালিকা তৈরি করে, এবং 1972 সালে 1313 জনকে বিশেষ ব্যাচ হিসাবে উচ্চতর বেসামরিক পদ অর্থাৎ ম্যাজিস্ট্রেটে নিয়োগ দেওয়া হয়, যেটা বাংলাদেশে পপুলার ছিল তোফায়েল ক্যাডার। 1313 জন। এবং ডক্টর আকবর আলী খান লিখছেন যে আমরা তখন তরুণ অফিসার এসে, জিল্লু ভাই যেটা ঠিকই বলেছে, 2 বছরের প্রমোশন দিয়েছে, আমি সেটাকেও ধরেন, আমার আব্বা 2 বছর প্রমোশন পেয়েছে, তো আমি নৈতিকভাবে এটার বিরোধিতা করব না, আমার বাবা এটা সুবিধা পেয়েছেন। সেটা না দিলেও, বরং আমার ব্যক্তিগতভাবে না দিলেই ভালো হতো, দেওয়াটাও সঠিক ছিল না। আমি আমার বাবার সন্তান হিসেবে বলছি, মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে। এবং আমি এবং আমার একটাই বোন, আমার বোন বিসিএস এখন অ্যাসোসিয়েট প্রফেসর ইডেন কলেজের। আমরা গর্বের সঙ্গে কোনোদিন কোথাও আমার পিতার মুক্তিযোদ্ধা পরিচয় নিয়ে
এক পায়ের কোনো সুবিধা নেয়নি, কারণ এটাই মুক্তিযোদ্ধাদের প্রতি প্রকৃত সম্মান। কোন মুক্তিযোদ্ধা যারা সত্যিকারের মুক্তিযোদ্ধা, এই আমলের বানানো মুক্তিযোদ্ধা না, তারা নিশ্চয়ই এই স্বপ্ন দেখেনি। আমি প্রয়োজনে আরো যারা এখনো জীবিত আছে, তাহলে দেখেন আওয়ামী লীগের কেন অসৎ উদ্দেশ্যের কথা আমি বলছি। 73 সালে যেখানে দেশ স্বাধীন হওয়ার পরে সমস্ত প্রতিষ্ঠানগুলোকে আমরা নতুন করে সাজাবো মেধা এবং মননের ভিত্তিতে, হ্যাঁ, আপনি রাজাকারদের নিয়োগ না দিতেন, আপনি নিয়োগের আগে প্রত্যেক পলিটিক্যাল বিষয়, ডিবিআই, যে জিল্লু ভাই ভালো বলতে পারবে, ডিটেকটিভ ব্রাঞ্চ, এনএসআই, এসবিরা অ্যান্টি ডিসেন্ট খোঁজ নেয় তার পরিবার কি ইত্যাদি কি। সেইটা করে কেউ যদি ওই সময় তরুণ রাজাকার হতো বা তার বাপ রাজাকার, সেও তার বাপের পাপের ভাগিদার, তাহলে তাদের নিয়োগ না দিত। কিন্তু মেধা মননের পরীক্ষার বদলে এই যে আওয়ামী লীগ 1973 সালে জনাব তোফায়েল আহমেদ সাহেবের লিস্ট দেওয়া 72 সালে 1313 জনকে, মুজিব বাহিনীর যারা, তাদেরকে নিয়োগ দিয়ে এই যে প্রশাসনের দলীয়করণ আওয়ামী লীগ শুরু করলো, এবং আমি শুরুই করিনি তো শেষ শুরু করলো, এইটা থেকেই এই এই ধরনের দলবাজি প্রতিষ্ঠানগুলো আপনার গড়ে উঠছে। এখন বড় একটি আমারও প্রশ্ন আপনার কাছে, যে এই পর্যায়ে আসলে দেওয়ার পেছনে অন্য কি খারাপ উদ্দেশ্য থাকতে পারে সরকারের, সেটি একটু বলে এই পর্যায়ে শেষ করতে হবে আপনাকে। না, আমি আপনাকে বলি, শোনেন, আমি বলি, আমি আবারও বলছি, আমার এই গর্ব আছে বলার, এবং শুধু আমার পিতা মুক্তিযোদ্ধা না, আমি আমার ছাত্র জীবন, রাজনৈতিক জীবন, আপনি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আপনার কাছে আমি সরাসরি প্রশ্নটা করি যে এই সুবিধাটা কি আপনি চান কিনা একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আপনি সবসময়? না, আমরা তো নেইনি, এবং আমরা মনে করি মুক্তিযোদ্ধাদের প্রতি এর চাইতে বড় অসম্মান আর কিছু নাই। এবং ডক্টর সিরাজুল ইসলাম চৌধুরী সাহেব যথার্থ, কারণ কি মুক্তিযোদ্ধারা কি কোনো কিছুর বিনিময়ে তাদেরকে সম্মান দেওয়ার বিষয়? তারা একটা মহৎ উদ্দেশ্য নিয়ে জীবন বাজি রেখে বিনা ট্রেনিং এ, আমার বাবা আজকে দুঃখ করছিল যে ছেলেদেরকে কিছু খাবার দিতে পারতেন না। আব্বা ট্রেনিং ইনচার্জ ছিল, যে অধ্যাপক আবু সাইদ ছিল আওয়ামী লীগ নেতা, আব্বা ছিল মুজিবনগর কর্মকর্তা হিসাবে, বলে যে জাস্ট চাল সিদ্ধ করে আলুও সিদ্ধ দিতাম না, কি আবেগে তারা মুক্তিযুদ্ধ করেছে। এবং আপনি অবাক হবেন, ম্যাক্সিমাম মুক্তিযোদ্ধা ছিল দরিদ্র কৃষক, শ্রমিক, ক্ষেত মজুর, ছাত্র, যুবক। কাজেই আমার আব্বা, আমি তো আব্বার মাধ্যমে শুনছি, অন্যান্য, আমি দীর্ঘদিন তো মুক্তিযোদ্ধাদের সঙ্গে রাজনীতি করার সৌভাগ্য। না, খুবই গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট দিচ্ছেন আপনি। আমি যেটা সরাসরি বলছি যে মুক্তিযোদ্ধার সন্তান এবং তাদের পরিবারকে একটা সুবিধা দেওয়ার কথা বলা হচ্ছে, এটা নৈতিকতার জায়গা থেকে, কৃতজ্ঞতা বোধের জায়গা থেকে আপনি মনে করেন যে সুবিধা আপনি নিতে চান, বা আপনার পরিবার বা আপনি যাদেরকে চেনেন তারা কি নিতে চায় কিনা প্রকৃত মুক্তিযোদ্ধার সন্তান? আমি আপনাকে একটা কথা বলি, আমরা এর মধ্য দিয়ে নতুন আরেকটি পাকিস্তানি আমল সৃষ্টি করছি না? আমরা পাকিস্তানের সময় কি বলতাম, যে আমাদের বাঙালিদেরকে সিএসপি হতে দেয় না। এই যে জিল্লুর ভাই বোধহয় আর্মিতেও ছিলেন, আমাদের বাঙালি সেনাবাহিনীর অফিসাররা কেন মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর সঙ্গে ঝাঁপিয়ে পড়েছিল? শুধু দেশপ্রেমের জন্য না, তারাও দেখেছিল যে কর্নেলের বেশি ওঠা যায় না। এবং ওই যে বীর উত্তম শাহজাহান ওমর কিছু সময় সত্যি কথা বলতো। শাহজাহান ওমর বলছে যে পাকিস্তান মানে বাঙালি হচ্ছে প্রথম অন্যতম ডিসকোয়ালিফিকেশন পাকিস্তান আর্মিতে ভর্তি হওয়া। তো সেইখানে মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশে আমরা এইগুলো দিয়ে বৈষম্য সৃষ্টি করব কেন? আমরা বরং, এটা পলাশ ভাই বলেছে, আমি একমত। আমি আমার বাবাকে জিজ্ঞেস করছিলাম জাস্ট রেডি রেফারেন্সের জন্য, আমার আব্বা 72-এ ভোলার প্রথম স্বাধীন বাংলাদেশের ভোলার মহকুমা প্রশাসক ছিলেন, তোফায়েল আহমেদ তখন বঙ্গবন্ধুর পলিটিক্যাল সেক্রেটারি। আব্বা, আমার পিতা তোফায়েল আহমেদের সঙ্গে নিরবিচ্ছিন্ন কাজ করেছে। আব্বা বলে যে কখনোই আওয়ামী লীগ যে 3.5 বছর ক্ষমতায় ছিল, শহীদদের তালিকারও কোনদিন উদ্যোগ নেয়নি, মুক্তিযোদ্ধাদের তালিকা করারও উদ্যোগ নেয়নি। আপনি আমাকে যুক্তি দিয়ে বলেন, আজকে যদি তাৎক্ষণিক কোনো ঘটনা ঘটে, তারপরে ওই তালিকা করা অনেক সহজ। তাদের বিরুদ্ধে আমি যদি ওই আলোচনায় থাকি, অনেক লম্বা হয়ে গেছে। তাদের প্রতি সম্মান এবং কৃতজ্ঞতা বোধের জায়গা থেকে এই সুবিধাটা দিলে সমস্যাটা, তাদের আজীবন মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরি করা। এবং আমি পলাশ ভাই, এখন আর সম্ভব না পলাশ ভাই, এখন নতুন নতুন তাহলে সেক্টর কমান্ডার বের করবে আওয়ামী লীগ, যেটা 72-73 সম্ভব ছিল। যে যারা রণাঙ্গনের মুক্তিযোদ্ধা তার অবদান কম, যে কোনোটা কম না। যে মুক্তিযুদ্ধের থিয়েটার রোডে তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে যুদ্ধকাণ্ড পরিচালনা করেছে তাদের অবদান কম। ডক্টর কামাল হোসেনরা দেশে দেশে ঘুরে বেরিয়েছে, কারো অবদান কম। এখন কি প্রধান সেনাপতি গিয়ে যুদ্ধ করে? এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাফল্য বলে রুজভেল্ট, কি নাম, হ্যাঁ রুজভেল্ট, আমেরিকা, রাশিয়ার, সোভিয়েত ইউনিয়নের স্ট্যালিন, উইনস্টাইন, চার্চিল,
জিল্লু ভাই যে দেশে আছেন, তারা কি কেউ গিয়ে গুলি ফুটিয়েছে? কিন্তু তারা যুদ্ধের নেতৃত্ব দিয়েছে, কমান্ডার ইন চিফ। সেরকম বাংলাদেশে সবারই। আবার আমার যে মা বা আমার যে খালা জীবনের রিস্ক নিয়ে মুক্তিযোদ্ধাদের রাতে ভাত রান্না করে খাইয়েছে, সেও একজন মুক্তিযোদ্ধা। এই ডিভিশনগুলো তখন করলে ভালো। এখন আপনি যখন করতে যাবেন, আমি একজন বীর মুক্তিযোদ্ধার উদ্ধৃতি দিয়ে বলছি। ওকে, শেষ করবেন। আমি একটু বলি, মেজর মেজর হাফিজউদ্দিন বলেছিলেন যে তার জানা মতে ৮০,০০০ লিখিত মুক্তিযোদ্ধা ছিল ৭২, ৭১। কারণ হাফিজের রাজনৈতিক বিশ্বাস নিয়ে অনেক প্রশ্ন উঠতে পারে, বাট মুক্তিযোদ্ধা হিসেবে তার অবদান সবাই স্বীকার করে। খোদ বঙ্গবন্ধু তাকে বীর উত্তম, বীর বিক্রম বোধ হাফিজউদ্দিন হিসেবে উপাধি দিয়েছে। তো এখানে এখন ২.৫ লাখ হচ্ছে। আপনি জানেন না, আমার আমার মতো একটা ক্ষুদ্র আইনজীবীর চেম্বারে মুক্তিযুদ্ধের তালিকা নিয়ে শয় কেস। আজ একে ঢুকাচ্ছে, কাল একে বের করছে। এবং আমি আবারও বলছি, আমাদের সবচেয়ে দুর্ভাগ্য, আমি যে প্রতিষ্ঠানে দিনের বেশিরভাগ সময় থাকি সন্ধ্যা পর্যন্ত, সেই বিচার বিভাগ এখন পর্যন্ত যতগুলো রায় দিয়েছে সরকারের সুরের সঙ্গে সুর মিলিয়ে, ওই যে তুমি কোথায় আমি এখানে, প্রেমিক বলে প্রেমিকা, প্রেমিকা। যখন সরকার কোনো দিক দিয়ে পেরে ওঠে না, তখন বিচার বিভাগের ঘাড়ে বন্দুক রাখে। যেরকম ইমিডিয়েট আপনি দেখেছেন। এখন তাহলে ঠিক লাস্ট 1 মিনিটে শেষ করবেন এই পর্যায়ে। আমি জানি আপনি আরো অনেক বলতে পারতেন, কিন্তু অনুষ্ঠান সঠিক সময়ে শেষ করতে পারবো না হয়তো। আমি সবার কাছে আবার যেতে হবে। এই মুহূর্তে আবারও এই সিদ্ধান্তটা দেওয়ার আদালতের রায়ের কোনো উদ্দেশ্য রয়েছে কিনা, কি হতে পারে? জি, শেষ করবেন এখানে বলে প্লিজ। আমি আবারও বলছি, মুক্তিযোদ্ধারা আমাদের বাঙালির ইতিহাসে, আমি যেটুকু ইতিহাস পড়েছি, একমাত্র এখন পর্যন্ত গর্বের বিষয় হচ্ছে আমাদের মহান মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের শহীদরা, মুক্তিযোদ্ধারা, মুক্তিযুদ্ধের সংগঠকরা, মুক্তিযুদ্ধের নেতৃত্বকারী প্রধান শেখ মুজিবুর রহমান, তাজউদ্দিন আহমেদ থেকে শুরু জীবনের ভূমিকা যাই হোক, ঠিক যেরকম সেক্টর কমান্ডাররা, গেরিলা মুক্তিযোদ্ধারা, ৭১-এর রুমি মার্কিন যুক্তরাষ্ট্রে স্কলারশিপ পেয়েছিল ইঞ্জিনিয়ারিং করার। জাহানুর ইমামকে বলেছিল, আমি জাহানুর ইমামের নিজ মুখে তার কাছ থেকে শুনেছি, যখন গণ আদালতের আন্দোলন করি আমরা, উনি বলেছিলেন, আমি বলেছিলাম বাবা তোমার যেটা ভালো লাগে, এবং সে দেখেন জীবন বিসর্জন দিয়েছে। কিন্তু এই যে চাকরির কোটা দিয়ে মুক্তিযোদ্ধাদেরকে, এর চেয়ে বড় অপমান আর কিছু নেই। এবং আওয়ামী লীগ তো এমনিও দলীয়করণ করছে। এটা হচ্ছে আওয়ামী লীগ তার ক্যাডারদেরকে আরো নতুন করে, কারণ মুক্তিযুদ্ধের সার্টিফিকেট কে দেয়? জামুরকা, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল, গভর্নমেন্টের আন্ডারে। অর্থাৎ চাকরি তো দলীয় কোটায় দিচ্ছে, কিন্তু কোটায় দিতে গিয়ে কি হচ্ছে জানেন সাগর ভাই? টাকা আওয়ামী লীগের নেতারা খাচ্ছে উপজেলা ইউনিয়ন থেকে। তাহলে একটা সরকারের বুদ্ধি হতে পারে, এটা দিয়ে দিয়ে এটা আরো সেন্ট্রাল টপ ডাউট দিতে চাই। আমি রবিবার সোমবারে দেখবো, সরকার যদি এই রায়ের বিরুদ্ধে আপিল না করে, তাহলে শেখ হাসিনাকে বলতে হবে 2018 সালের সিদ্ধান্ত তার রাজনৈতিক ভুল ছিল। এইভাবে একটা রাষ্ট্র চলতে পারে না। আগামী সপ্তাহ পর্যন্ত আপনি অপেক্ষা করতেছেন, সরকারের পক্ষ থেকে আসলে কি ধরনের পদক্ষেপ নেয় সেটার উপরে আপনি আরো মন্তব্য করতে চান?